প্রসবের পরে ডিপ্রেশনের সময় দেওরের প্রেমের প্রস্তাব পেলাম। তারপর যা ঘটল, প্রসবের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। স্বামী এ সময় বিদেশে ছিল। দেওর প্রতিদিন আমার খোঁজ নিতে আসত। একদিন বাচ্চা ঘুমিয়ে পড়লে আমি বালকনিতে দাঁড়িয়ে কাঁদছিলাম। দেওর এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বুদি, তোমার এই কষ্ট আমি দেখতে পারি না। আমি তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাকেও। তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে পেতে চাই, ওই বাচ্চাকে আমার সন্তান হিসেবে মানুষ করতে চাই। ভাইয়াকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করোগ। আমি স্তব্ধ হয়ে গেলাম। ডিপ্রেশনের কারণে আমি দিনরাত কাঁদতাম, আর দেওর এই কঠিন সময়ে আমার পাশে ছিল। কিন্তু এখন সে আমাকে আলিঙ্গন করে এভাবে বলছে, ছাড়ো আমাকে। আমি তার হাত সরিয়ে দিলাম। এসব কি বলছো তুমি? আমি মাত্র বাচ্চা প্রসব করেছি, আর তুমি এসব কথা বলছ? বুদি, আমি জানি এটা তোমার জন্য কঠিন সময়। দেওর আমার চোখের দিকে তাকালো। কিন্তু আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন দেখছি তুমি কত কষ্টে আছো। ভাইজা তোমাকে এই অবস্থায় একা রেখে চলে গেছে। আমি আর সহ্য করতে পারছি না গি। আমি চোখের জল মুছে দেওরের দিকে তাকালাম। তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই। তুমি আমাকে সাহায্য করার জন্য এখানে আছো, এভাবে নয় গে। বুদি, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু শুধু দেওর হিসেবে নয়। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাকেও। আমি চাই তুমি আমার স্ত্রী হও, আমরা একসাথে বাচ্চাকে মানুষ করি গিয়ে। আমি আবার কাঁদতে শুরু করলাম। তুমি কি জানো না আমি কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি? আমি নতুন মা হয়েছি, আমার স্বামী আমাকে একা রেখে চলে গেছে, আর তুমি এসব বলছ? বুদি, এটাই তো বলছি। দেওর আমার চোখে চোখ রাখল। ভাইজা তোমাকে এভাবে একা রেখে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কখনো একা রাখব না। আমি তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাকেও। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী দাস। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সুব্রত দাস, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, সায়ন্তন আর মিতালি। সায়ন্তন ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মিতালি ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজকে আমি তোমাদের এমন এক গল্প শোনাব যা আমার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। এটা শুধু একটা সাধারণ পারিবারিক গল্প নয়, বরং এতে আছে গোপন রহস্য, অপ্রত্যাশিত অ্যাডভেঞ্চার এবং এমন কিছু ঘটনা যা তোমাদের বিশ্বাসের বাইরে মনে হতে পারে। আমি যখন আমার দ্বিতীয় সন্তান মিতালিকে জন্ম দিলাম, তখন আমার স্বামী সুব্রত একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য দুবাইতে ছিল। প্রসবের পর আমি গভীর ডিপ্রেশনে ভুগছিলাম, এবং আমার দেওর অনিরুদ্ধ প্রতিদিন আমার খোঁজ নিতে আসত। সে আমাদের বাড়ির পাশেই থাকত, আর সবার অজান্তে আমাকে সাহায্য করত। একদিন রাতে মিতালি ঘুমিয়ে পড়ার পর আমি বালকনিতে একা দাঁড়িয়ে কাঁদছিলাম। হঠাৎ অনিরুদ্ধ পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি চমকে উঠলাম, কিন্তু নিজেকে সামলাতে পারলাম না। বুদি, তোমার এই কষ্ট আমি দেখতে পারি না, সে আমার চোখের দিকে তাকিয়ে বলল। আমি তোমাকে ভালোবাসি, মিতালিকেও। তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে পেতে চাই, মিতালিকে আমার কন্যা হিসেবে দেখতে চাই। দাদাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করোগ। তার এই কথা শুনে আমি যেন বাজ পড়ার মতো আঘাত পেলাম। আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। এতদিন যাকে আমি আমার নিজের ভাইয়ের মতো দেখেছি, সে আজ আমার সামনে এমন প্রস্তাব নিয়ে এসেছে। ছাড়ো আমাকে। আমি তার হাত জোর করে সরিয়ে দিলাম। এসব কি বলছো তুমি? আমি মাত্র বাচ্চা প্রসব করেছি, আর তুমি এসব কথা বলছ? বুদি, আমি জানি এটা তোমার জন্য কঠিন সময়, অনিরুদ্ধ বলল। কিন্তু আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন দেখছি তুমি কত কষ্টে আছো। দাদা তোমাকে এই অবস্থায় একা রেখে চলে গেছে। আমি আর সহ্য করতে পারছি না গি। আমি চোখের জল মুছে তার দিকে তাকালাম। তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই। তুমি আমাকে সাহায্য করার জন্য এখানে আছো, এভাবে নয় গে। বুদি, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু শুধু দেওর হিসেবে নয়। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি তোমাকে ভালোবাসি, মিতালিকেও। আমি চাই তুমি আমার স্ত্রী হও, আমরা একসাথে মিতালিকে মানুষ করি গিয়ে। আমার চোখ দিয়ে আবার অঝরে জল পড়তে লাগল। তুমি কি জানো না আমি কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি? আমি নতুন মা হয়েছি, আমার স্বামী আমাকে একা রেখে চলে গেছে, আর তুমি এসব বলছ? বুদি, এটাই তো বলছি। অনিরুদ্ধ আমার চোখে চোখ রেখে বলল।
দাদা তোমাকে এভাবে একা রেখে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কখনো একা রাখব না। আমি তোমাকে ভালোবাসি, মিতালিকেও। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। জানি না কেন সেই মুহূর্তে আমার মনে হলো অনিরুদ্ধের চোখে একটা অদ্ভুত চাউনি দেখলাম। একটা ঠান্ডা, হিসাবি চাউনি, যেন সে কিছু লুকাচ্ছে। আর অদ্ভুতভাবে তার কথা বলার সময় আমার চোখে চোখ রাখলেও 1 সেকেন্ডের জন্য তার চোখ কিছুক্ষণ আমাদের বাড়ির সামনের বড় অ্যাপার্টমেন্টের দিকে সরে গেল। মনে হলো যেন সে কাউকে ইশারা করছে। ঠিক তখনই আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। অনিরুদ্ধের হাতে ছোট্ট একটা কালো ডিভাইস দেখতে পেলাম, যা দেখতে একেবারেই ব্লুটুথ ইয়ারপিসের মতো। কিন্তু আমি জানতাম সে ইয়ারপিস ব্যবহার করে না। আমার মন বলছিল যে এখানে কিছু একটা ভুল আছে, কিছু একটা মিস করছি আমি। এই কঠিন সময়ে আমি পুরো বিষয়টা ভেবে দেখার চেষ্টা করলাম। অনিরুদ্ধ, তুমি কি আমার সাথে কোনো খেলা খেলছ? আমি অস্থিরভাবে জিজ্ঞেস করলাম। অনিরুদ্ধের মুখের ভাব পাল্টে গেল। খেলা? কি বলছো তুমি? আমি সত্যি তোমাকে ভালোবাসি। তাহলে তোমার হাতে এই ডিভাইসটা কি? এবং কেন তুমি বারবার সামনের বাড়ির দিকে তাকাচ্ছ? অনিরুদ্ধ হঠাৎ নার্ভাস হয়ে পড়ল। কিছু না, এটা আমার নতুন স্মার্ট ওয়াচ। আর আমি কোথাও তাকাইনি গিয়ে। কিন্তু আমি তখন সন্দেহ করা শুরু করেছি। সুব্রত বিদেশে যাওয়ার পর থেকে বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। কখনো মনে হতো কেউ আমার ফোন কল শুনছে, কখনো মনে হতো রাতে কেউ ঘরে ঢুকেছে। আমি ভেবেছিলাম এসব আমার পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণে, কিন্তু এখন সব কিছু একসাথে আসতে শুরু করল। তুমি সত্যি করে বলো, এখানে কি চলছে? আমি জিজ্ঞেস করলাম, অনিরুদ্ধের চোখের দিকে সোজা তাকিয়ে। অনিরুদ্ধ হঠাৎ চুপ করে গেল। সে সামনের বাড়ির দিকে আরেকবার তাকালো, তারপর ফিসফিস করে বলল, বুদি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কিন্তু এখানে নয়। কেউ শুনতে পারে কি? আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। কি বলতে চাও? চলো ভেতরে যাই। তোমার ঘরে গিয়ে কথা বলি। আমরা যখন ঘরে প্রবেশ করলাম, অনিরুদ্ধ হঠাৎ ভয়ঙ্কর রকম গম্ভীর হয়ে গেল। সে আমার মোবাইল ফোন নিয়ে ব্যাটারি খুলে ফেলল, তারপর বলল, বুদি, তোমাকে এবং মিতালিকে বিপদে ফেলতে চাই না। কিন্তু আমাদের সবার জীবন বিপন্ন। আমার বুক ধড়ফড় করতে লাগল। কি বলছো তুমি? স্পষ্ট করে বলো। দাদা একটা বড় বিপদে পড়েছে। শুধু সে নয়, আমরা সবাই। তোমার স্বামী যে বিদেশে গেছে সেটা ঠিক নয়। তাকে অপহরণ করা হয়েছে গি। আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। কি? অপহরণ? কে করেছে? কেন? অনিরুদ্ধ আমার কাছে এসে ফিসফিস করে বলল, সুব্রত দাদা একটা সিক্রেট ইন্টেলিজেন্স এজেন্সির সাথে কাজ করে। তার কাছে এমন কিছু তথ্য আছে যা কিছু লোক হাতে পেতে চায়। তারা তাকে ধরে নিয়ে গেছে। আর এখন তারা তোমাকে এবং বাচ্চাদের নজরে রাখছে গি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। সিক্রেট এজেন্সি? সুব্রত তো একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। এসব কি বলছো তুমি? সেটা তার কভার, অনিরুদ্ধ আস্তে করে বলল। আসলে সে একজন ক্রিপ্টোগ্রাফি বিশেষজ্ঞ, যার কাজ গোপন কোড তৈরি করা এবং ভাঙা। সে এমন একটা সিস্টেম আবিষ্কার করেছে যা অনেক দেশের গোপন তথ্য উদ্ঘাটন করতে পারে। আমার মাথা ঘুরতে লাগল। এসব কি শুনছি আমি? এটা কি কোনো স্বপ্ন? আমি বিশ্বাস করতে পারছি না। তুমি প্রমাণ দেখাও। অনিরুদ্ধ তার মোবাইল ফোন বের করল এবং আমাকে একটা ফটো দেখাল। সেখানে সুব্রত একটা ল্যাপটপের সামনে বসে আছে, চারপাশে সামরিক পোশাক পরা কিছু লোক দাঁড়িয়ে আছে। ফটোটা খুব স্পষ্ট নয়, কিন্তু সুব্রতকে চেনা যাচ্ছিল। এই ফটোটা 5 দিন আগে আমাদের এজেন্সি পেয়েছে। তারা তাকে একটা গোপন স্থানে রেখেছে গি। এজেন্সি? তোমার মানে কি? তুমিও এর সাথে জড়িত? আমার গলা কাঁপছিল। অনিরুদ্ধ মাথা নাড়ল। হ্যাঁ, আমি দাদার সাথেই কাজ করি। আমি তার সিকিউরিটি অফিসার। আমাকে পাঠানো হয়েছে তোমাকে এবং বাচ্চাদের নজরে রাখার জন্য। আমার মাথা ঘুরতে লাগল। এত বছর ধরে আমার স্বামী এবং দেওর আমাকে মিথ্যা বলেছে। তারা আসলে কারা? আর আমি এবং আমার বাচ্চারা কি বিপদে আছি? তাহলে এখন কি? সুব্রতকে কিভাবে ফিরে পাব? আমরা কি বিপদে আছি? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমরা সবাই বিপদে আছি, অনিরুদ্ধ বলল। তারা আমাদের উপর নজর রাখছে। আমি বাইরে যখন তোমাকে বলছিলাম তোমাকে ভালোবাসি, সেটা আসলে একটা কোড ছিল। আমি তোমাকে জানাতে চাচ্ছিলাম যে তারা আমাদের কথা শুনছে গি। আমি ভয়ে কাঁপতে লাগলাম।
আমার বাচ্চারা, তারা কি নিরাপদ? সায়ন্তন স্কুলে আছে, সেখানে আমাদের লোক নজর রাখছে। মিতালি এখানে তোমার সাথে আছে, কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে। তারা এখনই এখানে আসতে পারে গি। কারা? কারা আসতে পারে? তারা, অনিরুদ্ধ চারপাশে তাকিয়ে বলল। আমাদের শত্রুরা গু। আমার বুকের ভেতর ধরফট করছিল। কিন্তু এখন আমরা কি করব? আমাদের পালাতে হবে। আমি একটা গাড়ি অর্ডার করেছি, 10 মিনিটের মধ্যে আসবে। শুধু নিজের জিনিস গুছিয়ে নাও, মিতালিকে প্রস্তুত করো। অন্য কোথাও যাচ্ছি বলে ওকে বোঝাও। কিছুই জানাও না গে। আমি কাঁপতে কাঁপতে মিতালির ঘরে গেলাম। সে ঘুমিয়ে পড়েছিল। আমি তাকে ধীরে ধীরে জাগালাম, তার জামাকাপড় গুছিয়ে নিলাম এবং নিজের জিনিসপত্র একটা ব্যাগে ভরলাম। সবসময় মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। মিতালি ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করল, মা, আমরা কোথায় যাচ্ছি? আমি কৃত্রিম হাসি দিয়ে বললাম, বাবা ফোন করেছিল। আমরা কিছুদিনের জন্য দাদুর বাড়ি যাচ্ছি। সেখানে তোমার খুব মজা হবে। মিতালি খুশি হয়ে গেল, কিন্তু আমার বুকের ভেতর তখন ঝড় বইছে। 10 মিনিট পরে অনিরুদ্ধ একটা ফোন কল পেল। গাড়ি এসে গেছে, সে বলল। চলো, নিচে নামতে হবে। কিন্তু সাবধানে, কেউ যেন না দেখে গু। আমরা সিঁড়ি দিয়ে নামলাম, লিফট না নিয়ে। নিচে একটা কালো এসইউভি অপেক্ষা করছিল। ড্রাইভার আমাদের দেখে গাড়ির দরজা খুলে দিল। আমরা সবাই গাড়িতে উঠলাম। ড্রাইভার তখনই গাড়ি স্টার্ট দিল। কোথায় যাচ্ছি আমরা? আমি অনিরুদ্ধকে জিজ্ঞেস করলাম। একটা সেফ হাউসে, সে বলল। সেখানে আমরা কিছুদিন থাকব, তারপর তোমাকে সব বলা হবে। সুব্রতকে উদ্ধার করার জন্য আমাদের একটা প্ল্যান আছে গু। সায়ন্তন, তার কি হবে? চিন্তা করো না, আমাদের লোক তাকে স্কুল থেকে নিয়ে আসবে। সে আমাদের সাথেই থাকবে গি। আমি জানলার বাইরে তাকালাম। রাতের কলকাতা দ্রুত পিছনে ছুটে যাচ্ছিল। আমি ভাবলাম, আমার জীবন কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক 1 সপ্তাহ আগে আমি একজন সাধারণ গৃহিণী ছিলাম, নতুন বাচ্চার মা, স্বামীর ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম। আর আজ আমি একটা কালো গাড়িতে, অপরিচিত লোকের সাথে, অজানা গন্তব্যের দিকে যাচ্ছি। গাড়ি একটা নির্জন এলাকায় থামল। সেখানে একটা পুরনো বাড়ি ছিল। আমরা গাড়ি থেকে নামলাম। অনিরুদ্ধ বাড়ির দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরটা দেখে আমি অবাক হয়ে গেলাম। বাইরে থেকে দেখতে পুরনো মনে হলেও ভেতরে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো। দেয়ালে কয়েকটি বড় মনিটর, টেবিলে ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস। অনিরুদ্ধ সেখানে বসে থাকা একজন লোকের সাথে কথা বলতে শুরু করল। সে আমার দিকে তাকিয়ে বলল, এই হচ্ছে রাজীব, আমাদের টিমের প্রধান। ইনি সুব্রতের উদ্ধার অপারেশন পরিচালনা করছেন গু। রাজীব আমার দিকে এগিয়ে এসে হাত বাড়াল। শ্রাবন্তী দেবী, আপনাকে এই পরিস্থিতিতে ফেলার জন্য দুঃখিত। আপনার স্বামী আমাদের দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছিলেন গু। আমি এখনও বুঝতে পারছি না এসব কি হচ্ছে, আমি বললাম, মিতালিকে আমার কাছে টেনে নিয়ে। সুব্রত কি সত্যিই একজন গুপ্তচর? রাজীব মাথা নাড়ল। আমরা এটাকে গুপ্তচর বলি না। সে সাইবার সিকিউরিটি বিভাগের একজন বিশেষ অফিসার। তার কাজ হল দেশের গোপন তথ্য রক্ষা করা এবং অন্য দেশের গোপন কোড ভাঙাও। আর কেন তাকে অপহরণ করা হয়েছে? রাজীব একটি ল্যাপটপ খুলে আমাকে একটি ফাইল দেখাল। সুব্রত একটি নতুন এনক্রিপশন সিস্টেম তৈরি করেছে, যার নাম প্রজেক্ট আয়না। এই সিস্টেম ব্যবহার করে আমরা যে কোনো দেশের ডিজিটাল সিস্টেমে ঢুকতে পারি, তাদের গোপন তথ্য দেখতে পারি, সবকিছু। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এনক্রিপশন ব্রেকিং সিস্টেম গ। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আর এই জন্যই তাকে অপহরণ করা হয়েছে? হ্যাঁ, রাজীব বলল। তারা চায় সুব্রত তাদের জন্য কাজ করুক, তাদের এই সিস্টেমের প্রবেশাধিকার দিক। আর সে যদি অস্বীকার করে, তাহলে তারা তাকে মেরে ফেলে সিস্টেমটি নিজেরাই হাতাতে চেষ্টা করবে গ। আমার শরীর শিউরে উঠল। কে তারা? একটি আন্তর্জাতিক সাইবার টেররিস্ট গ্রুপ, যার নাম ব্ল্যাক মিরর। তারা পৃথিবীর বিভিন্ন সরকারের কাছ থেকে তথ্য চুরি করে, ব্ল্যাকমেইল করে বা বিক্রি করে দেয়া গু। মিতালি ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। আমি তাকে একটি সোফায় শুইয়ে দিলাম, তারপর রাজীবের দিকে ফিরে বললাম, আপনারা কিভাবে জানলেন যে সুব্রতকে অপহরণ করা হয়েছে? সে একটি গোপন সংকেত পাঠাতে সক্ষম হয়েছিল, অনিরুদ্ধ বলল, একটি স্ক্রিন দেখিয়ে। এটি তার ঘড়ি থেকে আসা একটি সিগন্যাল। সে প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই সিগন্যাল পাঠাচ্ছে, যাতে আমরা জানতে পারি সে কোথায় আছে গু।
তাহলে আপনারা তাকে উদ্ধার করেননি কেন? কারণ তারা তাকে মাঝে মধ্যেই স্থান পরিবর্তন করছে, রাজীব বলল। আমরা যখন সেখানে পৌঁছাই ততক্ষণে তারা তাকে অন্য জায়গায় নিয়ে যায়। কিন্তু এবার আমরা আরও ভালো প্রস্তুতি নিয়েছি গু। আর আমি আর আমার বাচ্চারা কেন বিপদে? অনিরুদ্ধ আমার কাঁধে হাত রাখল। কারণ তারা জানে সুব্রত যদি সহযোগিতা না করে তাহলে তারা তোমাদের ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতে পারে। আমাদের গোয়েন্দারা জানতে পেরেছে যে তারা তোমাদের অপহরণের পরিকল্পনা করছিল গু। আমি ভয়ে কেঁপে উঠলাম। সায়ন্তন, সে কি ঠিক আছে? তখনই দরজায় নখ হল। অনিরুদ্ধ সতর্কতার সাথে দরজা খুলল। সায়ন্তন এবং আরেকজন লোক ভেতরে এলো। আমি ছুটে গিয়ে সায়ন্তনকে জড়িয়ে ধরলাম। মা, কি হচ্ছে? সায়ন্তন জিজ্ঞেস করল। এই লোকটি আমাকে স্কুল থেকে নিয়ে এলো, বলল তুমি বিপদে আছো গু। হ্যাঁ বাবা, আমি বললাম, চোখের জল সামলাতে না পেরে। আমরা কিছু সমস্যায় পড়েছি। বাবাও বিপদে আছে গি। সায়ন্তন চোখ বড় করে তাকাল। বাবা, তিনি তো দুবাইতে। আমি সায়ন্তনকে সব কিছু বললাম, যতটুকু আমি জানি। সে শুনে স্তব্ধ হয়ে গেল। আমার বাবা একজন গুপ্তচর, সে বিশ্বাস করতে পারছিল না। সাইবার সিকিউরিটি অফিসার, রাজীব সংশোধন করল। এবং আমাদের দেশের একজন হিরো গু। এখন আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। রাজীব একটি ম্যাপ খুলল। আমাদের গোয়েন্দারা সুব্রতকে খুঁজে পেয়েছে। তাকে রাখা হয়েছে ভারত-নেপাল সীমান্তের কাছে একটি পরিত্যক্ত কারখানা। আমরা কাল রাতে অপারেশন চালাব। আমি যেতে চাই, আমি দৃঢ় স্বরে বললাম। সবাই আমার দিকে তাকাল। না, এটা অসম্ভব, রাজীব বলল। এটা অত্যন্ত বিপজ্জনক হবে। আমি আমার স্বামীকে উদ্ধার করতে যাব। আমি জানি সে আমাকে দেখলে সহযোগিতা করবে গি। শ্রাবন্তী দেবী, আপনি বুঝতে পারছেন না, রাজীব বলল। এটা একটা সামরিক অপারেশন হবে। আমি যাব, আমি জোর দিয়ে বললাম। যদি তোমরা আমাকে না নাও, আমি নিজেই যাব। অনিরুদ্ধ এবং রাজীব পরস্পরের দিকে তাকাল। শেষ পর্যন্ত অনিরুদ্ধ বলল, ঠিক আছে, কিন্তু শুধু দূর থেকে। তুমি কোনো বিপজ্জনক জায়গায় যাবে না গি। আমি মাথা নাড়লাম। আর বাচ্চারা? তাদের কোথায় রাখব? তারা এখানে থাকবে, রাজীব বলল। এখানে ৩ জন অফিসার তাদের সাথে থাকবে। এটি একটি সম্পূর্ণ সুরক্ষিত জায়গা গু। আমি সায়ন্তনের দিকে তাকালাম, যে তখনও বিস্মিত ছিল। সায়ন্তন, তুমি মিতালিকে দেখবে, ঠিক আছে? আমি শীঘ্রই ফিরে আসব, তোমার বাবাকে নিয়ে গিয়ে। সায়ন্তন মাথা নাড়ল। চিন্তা করো না মা, আমি ঠিক আছি। ঘড়ির দিকে তাকালাম। রাত 2টো বেজে গেছে। রাজীব বলল, এখন বিশ্রাম নিন। কাল আমাদের বড়দিন গু। আমাকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে একটি বিছানা পাতা ছিল। মিতালিকে শুইয়ে দিয়ে আমি পাশে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। আমার স্বামী কেমন আছে, কী অবস্থায় আছে, সে কি এখনও জীবিত আছে, এসব চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ভোর 4টার দিকে আমি শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম। কয়েক ঘণ্টা পরেই ঘুম ভেঙে গেল যখন অনিরুদ্ধ দরজায় নক করল। প্রস্তুত হও, সে বলল। আমরা 1 ঘণ্টার মধ্যে রওনা দিচ্ছি। আমি তাড়াতাড়ি তৈরি হলাম। মিতালি এবং সায়ন্তনকে বুঝিয়ে বললাম যে আমি শীঘ্রই ফিরে আসব। মিতালি কাঁদতে শুরু করল, কিন্তু সায়ন্তন তাকে সামলাল। আমি দেখলাম আমার বড় ছেলেটি কত দ্রুত বড় হয়ে গেছে। আমরা 2টি গাড়িতে যাত্রা শুরু করলাম। রাজীব, অনিরুদ্ধ, আমি এবং আরও 4 জন অফিসার। আমি জানতে পারলাম তাদের মধ্যে 2 জন স্নাইপার, একজন বোমা বিশেষজ্ঞ এবং একজন মেডিকেল অফিসার। যাত্রার সময় রাজীব আমাকে বলল, আমাদের সবগুলো তথ্য অনুযায়ী সুব্রতকে রাখা হয়েছে কারখানার মূল ভবনের নিচতলায়। সেখানে প্রায় 10 জন সশস্ত্র গার্ড আছে। আমাদের প্ল্যান হল ভোর 4টা নাগাদ অপারেশন শুরু করা, যখন তারা সবচেয়ে কম সতর্ক থাকবে। আমি কি করব? আমি জিজ্ঞেস করলাম। আপনি গাড়িতেই অপেক্ষা করবেন, রাজীব বলল। আমরা সুব্রতকে উদ্ধার করে আপনার কাছে নিয়ে আসব। আমরা যেখানে যাচ্ছিলাম সেটা শহর থেকে অনেক দূরে একটি পাহাড়ি এলাকা। প্রায় 8 ঘণ্টা ড্রাইভ করার পর আমরা একটি জঙ্গলের কাছে পৌঁছালাম। গাড়ি একটি নির্জন জায়গায় পার্ক করা হল। রাজীব আমাদেরকে ম্যাপ দেখিয়ে বলল, আমরা এখান থেকে হেঁটে যাব। কারখানা এখান থেকে 3 কিলোমিটার দূরে। আমরা সূর্যাস্তের পরে যাত্রা শুরু করব। সূর্যাস্তের পর সবাই কালো পোশাক পরে প্রস্তুত হল। আমাকে একটি বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হল।
রাজীব আমাকে বলল, আপনি সর্বদা অনিরুদ্ধের সাথে থাকবেন। যদি কোনো বিপদ হয় সে আপনাকে নিরাপদে নিয়ে যাবে গু। আমরা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। এই সমস্ত পরিস্থিতি আমার জন্য অবিশ্বাস্য ছিল। আমি কখনো ভাবিনি যে আমি একদিন এমন একটি অপারেশনে অংশ নেব। 3 ঘণ্টা হাঁটার পর আমরা কারখানার কাছাকাছি পৌঁছালাম। আমরা একটি পাহাড়ের উপর থেকে কারখানা দেখতে পাচ্ছিলাম। একটি বড় বাড়ি, চারপাশে কাঁটাতারের বেড়া, কয়েকজন গার্ড পাহারা দিচ্ছিল। রাজীব তার টিমকে নির্দেশ দিতে লাগল। সুমন্ত এবং রাহুল, তোমরা এই পাহাড় থেকে স্নাইপিং পজিশন নেবে। অজয়, তুমি বেড়া কেটে ভেতরে প্রবেশের পথ তৈরি করবে। অনিরুদ্ধ, তুমি শ্রাবন্তীকে এখানে রাখবে এবং আমার সাথে ভেতরে আসবে গি। অনিরুদ্ধ মাথা নাড়ল। আমি শ্রাবন্তীকে ছেড়ে যেতে পারব না। আমার দায়িত্ব তাকে রক্ষা করা। ঠিক আছে, রাজীব বলল। তাহলে সুদীপ আমার সাথে আসবে গু। সবাই নিজ নিজ পজিশনে চলে গেল। অনিরুদ্ধ এবং আমি পাহাড়ের পিছনে লুকিয়ে রইলাম, যেখান থেকে কারখানা দেখা যাচ্ছিল। রাত 3:30। অপারেশন শুরু হল। প্রথমে স্নাইপাররা 2 জন গার্ডকে নির্বে অচেতন করল। তারপর অজয় বেড়া কেটে একটি প্রবেশপথ তৈরি করল। রাজীব এবং সুদীপ ভেতরে ঢুকল। আমার বুক ধড়ফড় করছিল। আমি রাজীবের কথা শুনতে পাচ্ছিলাম একটি সিক্রেট কমিউনিকেটর থেকে, যা অনিরুদ্ধের কাছে ছিল। আমরা ভেতরে প্রবেশ করেছি, রাজীবের গলা আসছিল। আরও 2 জন গার্ড অচেতন। আমরা নিচতলার দিকে যাচ্ছি। কয়েক মিনিট নীরবতা। আমি উত্তেজনায় অনিরুদ্ধের হাত চেপে ধরলাম। হঠাৎ কমিউনিকেটর থেকে গুলির শব্দ এল। অনিরুদ্ধ লাফিয়ে উঠল। রাজীব, কি হচ্ছে? সে চিৎকার করে জিজ্ঞেস করল। কোনো উত্তর এলো না, শুধু আরও গুলির শব্দ। অনিরুদ্ধ আমার দিকে তাকাল। তুমি এখানে থাকো, আমি দেখে আসছি গু। না, আমি তার হাত ধরে বললাম। আমি তোমার সাথে যাব। এটা বিপজ্জনক হবে। আমি আমার স্বামীকে উদ্ধার করতে এসেছি এবং আমি তা করবই গে। অনিরুদ্ধ কয়েক সেকেন্ড ভাবল, তারপর মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু আমার পিছনে থাকবে গি। আমরা কারখানার দিকে দৌড়াতে শুরু করলাম। বেড়ার কাটা জায়গা দিয়ে ভেতরে ঢুকলাম। 2 জন গার্ড মাটিতে পড়েছিল, অচেতন অবস্থায়। আমরা কারখানার প্রধান দরজার দিকে এগোলাম। দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে দেখলাম আরও 2 জন গার্ড মাটিতে পড়ে আছে। আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। নিচে গুলির শব্দ আসছিল। নিচে নেমে দেখলাম রাজীব একটা কলামের পিছনে লুকিয়ে আছে, সুদীপ তার কাঁধে আহত অবস্থায় পড়ে আছে। অনিরুদ্ধ, রাজীব চিৎকার করে ডাকল। এগোবে না, তারা আমাদের ট্র্যাপ করেছে। ঠিক তখনই আমাদের মাথার উপর দিয়ে গুলি চলে গেল। আমরা ফ্লোরে শুয়ে পড়লাম। অনিরুদ্ধ তার গান বের করল। কতজন আছে? সে চিৎকার করে জিজ্ঞেস করল। অন্তত 5 জন, রাজীব উত্তর দিল। তারা সুব্রতকে সেই ঘরে রেখেছে। সে সামনের একটি দরজার দিকে ইশারা করল। কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারছি না গি। আমি অনিরুদ্ধের হাত ধরলাম। আমাকে যেতে দাও, আমি ফিসফিস করে বললাম। কি? না, তারা তোমাকে গুলি করবে গি। আমি সুব্রতের স্ত্রী। তারা আমাকে দেখলে হয়তো গুলি করবে না গি। এ রিস্ক নেওয়া যাবে না গি। আমার কোনো বিকল্প নেই, আমি দৃঢ়তার সাথে বললাম। আমি আমার স্বামীকে উদ্ধার করতে এসেছি এবং আমি তা করবই গি। অনিরুদ্ধ এবং রাজীব পরস্পরের দিকে তাকাল। শেষ পর্যন্ত রাজীব বলল, ঠিক আছে, কিন্তু যখনই আমি বলবো, তুমি তোমার হাত উঁচু করবে এবং ধীরে ধীরে হাঁটবে। কোনো হঠাৎ মুভমেন্ট নয় গি। আমি মাথা নাড়লাম। এখন, রাজীব চিৎকার করল, একটি ফ্ল্যাশ গ্রেনেড নিক্ষেপ করে। একটি তীব্র আলো এবং শব্দ হল। আমি উঠে দাঁড়ালাম, হাত উপরে তুলে ধীরে ধীরে সেই দরজার দিকে হাঁটতে লাগলাম। আমি শ্রাবন্তী দাস, আমি চিৎকার করে বললাম। সুব্রত দাসের স্ত্রী। আমি আমার স্বামীর সাথে কথা বলতে চাই। গুলি বন্ধ হয়ে গেল। চারপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। একটি ভারী গলা শোনা গেল। শ্রাবন্তী দাস? সুব্রতের স্ত্রী? সে তো আমাদের বলেছিল তার স্ত্রী এবং বাচ্চারা কলকাতায় আছে গি। আমি এখানে, আমি বললাম। আমি আমার স্বামীকে দেখতে এসেছি। একজন লোক দরজার পিছন থেকে বেরিয়ে এলো, একটি গান আমার দিকে তাক করে। তুমি কি প্রমাণ করতে পারো যে তুমি সুব্রতের স্ত্রী? আমি আমার ফোন বের করলাম, যেখানে